প্রথম বিশ্বযুদ্ধের পর ইংরেজ সরকার অদ্ভুত একটি আইন ভারতে প্রচলন করে। ব্রিটিশ সরকার যে কোনো কাউকেই কোনো বিচার ছাড়াই গ্রেফতার করার ক্ষমতা পায়। The tragedy of Jallianwala Bagh in 1990. সাইফুদ্দিন এবং সত্যপাল নামক দুইজনকে ডিবিআর সোলজারদের গুলি চালানোর নির্দেশ দেয়। ব্রিটিশদের ভণ্ডামি তার সকল লিমিট ক্রস করে যখন নেটিভ ব্রিটিশরা তার জন্য 26,000 ইউরো অনুদান সংগ্রহ করে। আর সেই মাসাকারের প্রতিবাদেই আমাদের রঠা তৎকালীন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে একটি চিঠি লিখেন এবং সেই চিঠির বিষয়বস্তু হলো রটাকে দেওয়া ইংরেজ কর্তৃক একটি উপাধি প্রত্যাহার করা। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য জগতের সবচেয়ে পরিচিত নাম। ইংরেজি সাহিত্যে যেমন উইলিয়াম শেক্সপিয়ারের ভূমিকা অনেক, ঠিক তেমনি বাংলা সাহিত্য রবীন্দ্রনাথকে ছাড়া অচল। রবীন্দ্রনাথ ঠাকুর 2000-এরও বেশি গান রচনা করেছেন এবং আমাদের জাতীয় সঙ্গীতেরও স্রষ্টা তিনি গান ছাড়াও লিখে গেছেন উপন্যাস, ছোট গল্প এবং নানান নাটক। আজ পর্যন্ত মাত্র 4 জন বাঙালি নোবেল লরেট হতে পেরেছেন, আর এদের মধ্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার তিনিই লাভ করেন। 1913 সালে সাহিত্যে অবদানের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন প্রথম বাঙালি হিসাবে। দ্বিতীয়জন অমর্ত্য সেন, তৃতীয়জন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস, আর সবশেষে অভিজিৎ ব্যানার্জি। তবে আজকের টপিকটা কিন্তু সাহিত্যভিত্তিক নয়, একে ইতিহাস ভিত্তিক বলাই ভালো। আজ থেকে 106 বছর আগে অর্থাৎ 1919 সালের 13ই এপ্রিল একটি মাসাকার হয়। মাসাকার অর্থাৎ হত্যাযজ্ঞ, যেখানে 1000-এরও বেশি মানুষকে মেরে ফেলা হয়। আর যারা মারা যায় তারা কিন্তু কোনোভাবেই কোনো ধরনের রাজনীতি, সেনাবাহিনী বা সাম্রাজ্যবাদের অংশ ছিল না। তারা ছিল ঠিক আমার আপনার মতোই। আর সেই মাসাকারের প্রতিবাদেই আমাদের রঠা তৎকালীন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে একটি চিঠি লিখেন এবং সেই চিঠির বিষয়বস্তু হলো রটাকে দেওয়া ইংরেজ কর্তৃক একটি উপাধি প্রত্যাহার করা। আর আমরা সেই চিঠি সম্পর্কে সবকিছু জানবো, তবে তা একটু পরে। বিষয়টাকে জলের মতো পরিষ্কার করার জন্য আমাদের ইতিহাসে সাহায্য নিতে হবে। প্রথমে কিন্তু আমরা সেই মাসাকারের সকল বিষয়বস্তু সম্পর্কে জানব, কোনো সিঙ্গেল ইনফরমেশনও বাদ পড়বে না, এবং তারপর আমরা রটা কর্তৃক লিখিত সেই চিঠিতে আসব। প্রথম বিশ্বযুদ্ধের পর ইংরেজ সরকার অদ্ভুত একটি আইন ভারতে প্রচলন করে, যার নাম রওলাট আইন। এবং এই আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার যে কোনো কাউকেই কোনো বিচার ছাড়াই গ্রেফতার করার ক্ষমতা পায়। স্বাভাবিকভাবেই সেই আইনেরও অপব্যবহার হয় প্রচুর, শুরু হয় অনেক ধরপাকড়। এবং এই রিডিকিউলাস আইনের বিরুদ্ধে 1919 সালে নানান জায়গায় আন্দোলন শুরু হয়, আর এই আন্দোলনের হটস্পট ছিল পাঞ্জাবের অমৃতসর। 10 এপ্রিল এই রওলাট আইনের বদৌলতে দুই ভারতীয় নেতা সাইফুদ্দিন এবং সত্যপাল নামক দুইজনকে ব্রিটিশ সোলজাররা তুলে নিয়ে যায়। আর এর প্রতিবাদে রাস্তায় মিছিল শুরু হয় এবং সেখানে স্বৈরশাসকরা যা করে তাই করেছিল, গুলি করে মানুষ মারা। সিচুয়েশনটা কিন্তু অলরেডি হিটেড ছিল এবং এর মাত্র 3 দিন পরেই আসে সেই ইনফেমাস 13th এপ্রিল। 13ই এপ্রিল ছিল বৈশাখী উৎসব, যা শিখ সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। সেই দিনের পর থেকে পাঞ্জাবে ফসল কাটা শুরু হয়। আমাদের এখানে যেরকম বৈশাখী মেলা হয়, ঠিক সেভাবেই সেখানেও হয়। হাজার হাজার মানুষ অমৃতসরের জালিয়ানওয়ালা বাগে গেদার হচ্ছিল। এখানে মূলত 2 টাইপের মানুষ এসেছিল। একদল এসেছিল মেলা দেখতে, আরেক দল এসেছিল ব্রিটিশ সরকারের রওলাট আইনের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভায় যোগ দিতে। বিকাল 5:30টায় ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল্ড ডায়ার 90 জন সৈন্য নিয়ে সেখানে পৌঁছান। এই 90 জন সোলজারের মধ্যে 50 জন ছিল বালুচিস্তানের রেজিমেন্ট, আর বাকি 40 জন ছিল গুর্খা রাইফেলসের। এর কিছু সময় পরেই ডায়ার কোনো সতর্কবার্তা না দিয়ে হঠাৎ সোলজারদের গুলি চালানোর নির্দেশ দেয় এবং ওই বাগানের প্রত্যেকটা এক্সিট গেট বন্ধ করে দেওয়া হয়। 10 মিনিট ধরে সোলজাররা মোট 1650 রাউন্ড ফায়ার করে এবং সেই এলোপাতারি শুটিং থেকে কেউ প্রাণে বাঁচতে গাছের পেছনে লুকানোর চেষ্টা করে বা কেউ দেয়াল টপকে পালাতে চায়। এমনকি মাঠের ভেতরে থাকা একটি কুয়োয় মানুষ ঝাঁপ দিয়েও নিজেকে বাঁচানোর চেষ্টা করলেও অধিকাংশ মানুষই শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। এবং এই 10 মিনিটের ফায়ারিংয়ে মারা যায় 1000-এর উপর, যদিও ব্রিটিশরা দাবি করে 379 জন নিহত এবং 1200 জন আহত হয়েছিল। তবে তা যে কতটা ঠিক হতে পারে তা ব্রিটিশদের ইতিহাস দেখলেই জানা যায়। অনুমান করলেও বোঝা যায় এই ক্যাজুয়ালিটির পরিমাণ 2 গুণ থেকে 3 গুণ তো থাকবেই। নিহতদের মধ্যে বাচ্চা, নারী, বৃদ্ধ সহ সব বয়সের মানুষ ছিল। ডায়ার তার সৈন্যদের নির্দেশ দিয়েছিল যাতে তারা সবচেয়ে ক্রাউডের জায়গায় গুলি চালায়,
যাতে বেশি মানুষ মারা যায়। এবং এই মাসাকারের পর ডায়ার তার কনফেশনে বলেছিল, আমার কাছে যদি আরও বেশি গুলি থাকতো তাহলে আমি আরও অনেককে হত্যা করতাম। হত্যার কারণ জিজ্ঞাসা করলে সে বলেছিল ইন্ডিয়ানদের উচিত শিক্ষা দিতেই সে ফায়ারিং শুরু করে। তবে এই ফায়ারিং এর অর্ডার কিন্তু সরকার থেকে আসেনি, ডায়ার নিজ থেকে এই কিলিং প্ল্যান করেছিল। আর এ ঘটনার সবথেকে বড় প্রহসন হলো এই হাজার মানুষকে মারার পরও ডায়ারকে কিন্তু অ্যারেস্ট করা হয়নি। এই ঘটনার প্রায় 8 বছর পর সে মারা যায় এবং এই 8 বছরে তার বিরুদ্ধে কোনো লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়নি। তবে ডায়ারের বিরুদ্ধে তদন্ত করতে একটি কমিশন গঠন হয়, তবে তাকে কোনো ধরনের শাস্তি দেওয়া হয়নি, বরং 1920 সালে সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার নির্দেশ দেওয়া হয়। ব্রিটিশদের ভণ্ডামি তার সকল লিমিট ক্রস করে যখন নেটিভ ব্রিটিশরা তার জন্য 26,000 ইউরো অনুদান সংগ্রহ করে, যা আজকের টাকায় হিসাব করলে তা প্রায় 64 কোটি টাকা। এই মাস শুটিংয়ের সবথেকে বড় কারণ ডায়ারের পার্সোনাল মেলিস অর্থাৎ ব্যক্তিগত রাগ। আর এর মধ্যে সবথেকে হতাশাজনক কথা হলো যে দ্য টাইমস অফ লন্ডনের মতো পত্রিকা ডায়ারকে সমর্থন করে এবং তাদের মতে ডায়ার মানুষ হত্যা করে ভারতে ব্রিটিশদের জীবন রক্ষা করেছেন। অনেক দেশি পত্রিকাও ডায়ারের এই মাস কিলিং অ্যাপ্রিসিয়েট করে, তবে অনেক ভারতীয় মিডিয়া যেমন অমৃত বাজার পত্রিকা, দ্য ট্রিবিউন ও দ্য বম্বে ক্রনিকল এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানায়। এর মধ্যে শেষ হলো আমাদের ব্যাকগ্রাউন্ড, এখন আসা যাক মেইন টপিকে। 1915 সালে রবীন্দ্রনাথকে ব্রিটিশ এম্পায়ার নাইটহুড উপাধি দেয়, আর নাইটহুড কিন্তু সে সময় সবথেকে প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডের মধ্যে একটি ছিল এবং রটাকে সেই টাইটেল দেওয়া হয়েছিল গীতাঞ্জলির মতো মাস্টারপিস পোয়েম কালেকশন লেখার জন্য। তৎকালীন রাজা জর্জ V তাকে এই উপাধি দেন, যার বদৌলতে রটার নামের আগে স্যার যুক্ত হয়। যাই হোক, এই ছিল নাইটহুডের ইতিহাস। আর পাঞ্জাব কিলিং এর পরপরই তিনি তৎকালীন ভাইসরয় লর্ড চেমসফোর্ডকে একটি চিঠি লিখেন নাইটহুড প্রত্যাহারের জন্য। আর এখন সেই চিঠিটাই আমরা পড়ব লাইন বাই লাইন। এই লেটারের প্রথম দিকেই কিন্তু রটা ইনডাইরেক্টলি রৌলাটাইনের ক্রিটিসাইজ করেন। তিনি লিখেন যে রৌলাটাইনের বিপক্ষে গড়ে ওঠা স্থানীয় বা লোকালাইজড আপরাইজিংকে দমিয়ে রাখার জন্য যে বর্বরতা গ্রহণ করা হয়েছে তার মাধ্যমে আমাদের নিজ দেশে নিজেদের অসহায়ত্ব প্রকাশ পায়। তিনি আরও অ্যাড করেন, সাধারণ জনগণের উপর এরূপ আচরণ সভ্য সরকারের জন্য খুবই বর্বরসুলভ। দেয়ার ইজ ওয়ান থিং টু কনসিডার। লেটার লেখা হয়েছিল ফর্মালি, কিন্তু প্রত্যেক ডিপ্লোম্যাটিক লেটারের পেছনে হিডেন মিনিং থাকে এবং সেই হিডেন মিনিংগুলো বোঝার জন্য আমি ইনফর্মালি ন্যারেট করব এবং নানান কনটেক্সট অ্যাড করতে থাকব। বেকন টপিক। পাঞ্জাবে যা হয়েছে এর কোনো রাজনৈতিক যুক্তি থাকতেই পারে না। উক্ত ঘটনাটা কোনোভাবেই ন্যায়সঙ্গত নয়। পাঞ্জাবের এই ভয়াবহতা পুরো দেশ জুড়ে আলোড়ন তৈরি করেছে। তবে দুঃখের কথা হলো সেসব অভিযোগ শোনার মতো কেউ নেই। অনেক অ্যাংলো ইন্ডিয়ান পত্রিকা আছে যাদের কাছে এই হত্যাকাণ্ড মজার খুরাক হিসাবে পরিচয় পাচ্ছে। যাদের উচিত নিরপেক্ষতা রাখা, তারাই আজ ভিকটিমদের নিয়ে মজা দেখছে। ঘটিত ঘটনা সরকারের প্রতিশোধ নেওয়ার মনোভাব প্রকাশ করছে, যা নিজেদের নৈতিক দাবি করা ব্রিটিশ সরকারের জন্য প্রহসন। যাই হোক, আমি তাই করব যা আমার দেশবাসীর জন্য করা উচিত, আর এজন্য যে কোনো পরিণতি নিতে আমি প্রস্তুত। আমি আমার নাইটহুড উপাধি থেকে মুক্তি চাইছি, যা আমি স্বয়ং রাজার কাছ থেকে গ্রহণ করেছিলাম, যিনি আমাকে এই উপাধি দিয়ে তার বড় হৃদয়ের পরিচয় দিয়েছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমি তা ত্যাগ করলাম। আপনার বিশ্বস্ত রটা। আপনি চাইলে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এর সকল টপিক দেখতে পারেন এই প্লেলিস্ট থেকে।